সিকিউরিটি মার্কেট ফাইন্যান্সিয়াল সেক্টর একটা এমন একটা মার্কেট যেটা ইনস্ট্রুমেন্ট ইস্যু করে লং টার্ম ক্যাপিটাল ফান্ড রেজ করে, যেরকম বন্ড, সিকিউরিটি, ডিবেঞ্চার্স, এগুলো বিক্রি করে কি করে টাকাটা তোলে আর কি। মিউচুয়াল ফান্ড ফাইন্যান্সিয়াল মার্কেটের একটা সেগমেন্ট যেখানে শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল রেজ করা। সিকিউরিটি মার্কেটের রেগুলেটর সেবি। সিকিউরিটি মার্কেটে তারপরে দুই ভাগ, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট হচ্ছে যেখানে ইস্যুয়ার থেকে মানে শেয়ার যে ইস্যু করে, যেরকম কোনো কোম্পানি হয়ে গেলো রিলায়েন্স, সে নিজের শেয়ারটা ইস্যু করছে, তার থেকে যদি আমি ডাইরেক্টলি শেয়ারটা কিনছি সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট। কিন্তু আমি যদি আবার এটা নিয়ে বেচা কেনা করি তাহলে সেটা সেকেন্ডারি মার্কেট হবে। কারণ এই ক্ষেত্রে আমি হচ্ছে প্রাইমারি ইনস্ট্রুমেন্ট হোল্ডার, মানে ইনস্ট্রুমেন্টটা প্রাইমারিলি আমি হোল্ড করছি আর তারপরে আমি ওটাকে ট্রেড করছি সেই মার্কেটে, সেটা সেকেন্ডারি ট্রেড মার্কেট। এগুলো তো আর রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করা যায় না, এর জন্য ইনস্টিটিউশনাল ফ্লোর লাগবে। তো সেরকম একটা ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে এটা বিক্রি হয়, সেটাকে স্টক এক্সচেঞ্জ বলে, মানে সেকেন্ডারি মার্কেটটাকেই স্টক এক্সচেঞ্জ বলে। সিকিউরিটি মার্কেট একটা ইনস্টিটিউশন যেটা ফিজিক্যালি প্রেজেন্ট থাকে একটা লোকেশনে, যেখানে যাওয়া যায় আর ওখানে বেসিক্যালি ইনস্ট্রুমেন্ট নিয়ে ট্রেড হয়, যেরকম স্টকস, সিকিউরিটিজ, বন্ডস, ডিবেঞ্চার্স। মার্কেট থেকে লং টার্ম ক্যাপিটাল তুলে নিয়ে আসা যায়। কত টাকায় শেয়ারগুলো বিক্রি হচ্ছে, কতগুলো কাস্টমার তাদেরকে বা স্টক হোল্ডার্সরা কিনে রেখেছে, সমস্ত আপডেটেড ইনফরমেশন পাওয়া যায়। এগুলো ইন্ডেক্সের মধ্যে পাবলিশ হয় যে এটার দাম এত, ওটার দাম এত। স্টক মার্কেটের মুডটা জানা যায় স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটাকে ফলো করে, যেরকম বম্বে স্টক এক্সচেঞ্জে জানা যাবে যে এখন কতটা স্টকে গিরাওয়াট আসছে না বাড়ছে। ইন্ডিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ বিএসই মানে বম্বে স্টক এক্সচেঞ্জ, তখন নাম ছিল দ্য নেটিভ শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার্স অ্যাসোসিয়েশন, এটা 1870-তে হয়েছিল। ওয়ার্ল্ডের ফার্স্ট স্টক এক্সচেঞ্জ কিন্তু অ্যান্টওয়ার্প, বেলজিয়ামে, তখন নেদারল্যান্ডের পার্ট। লন্ডন স্টক এক্সচেঞ্জ 1773-তে হয়েছে আর এটা কিন্তু 1631-এ হয়েছে, ওয়ার্ল্ডের ফার্স্ট স্টক এক্সচেঞ্জ। অনেকে ভুল করে লন্ডন স্টক এক্সচেঞ্জ করে যাবে, তাই বলে আমি ট্রিক দিচ্ছি। অ্যান্টওয়ার্প মানে অ্যান্ট মানে তো চিটি, চিটি মানে খুব ছোট হয়, পিঁপড়া। আর বেলজিয়াম মানে ভুলে গেলাম, বেলজিয়াম অ্যান্টওয়ার্প। তো এইটা কিন্তু ভুলে যাবো। স্টক এক্সচেঞ্জ স্টক রাখা থাকলে কি হয়, স্টক রাখা থাকলে চিটি লেগে যায় তার মধ্যে, আর ভুলে গেলাম। টপ 5 স্টক এক্সচেঞ্জ হচ্ছে নিউ ইয়র্ক, নাসদাক, আমেরিকারই নাসদাক কিন্তু, হ্যাঁ, তারপরে টোকিও, লন্ডন, লাস্টে বম্বে। ইন্ডিয়াতে 26টা স্টক এক্সচেঞ্জ আছে, ন্যাশনাল লেভেলে 7টা আর বাকি 19টা রিজনাল লেভেলে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 1992-তে সেট আপ হয়েছিল আর অপারেশনালাইজ হয়েছিল 1994-এ। এসির স্পন্সর্স হচ্ছে আইডিবিআই, এলআইসি, জিআইসি আর আইডিবিআই হচ্ছে প্রমোটার। এনএসির একটা 50টা শেয়ার ইন্ডেক্সের আছে যেটাকে এসএনপি সিএনএক্স 50 বলে, আর একটা 500টা শেয়ার ইন্ডেক্স আছে এসএনপি সিএনএক্স 500। ওকটেই ওভার দ্য কাউন্টার এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, এটা 1989-এ হয়েছিল। কমেন্স ট্রেডিং 1992। প্রথম পুরোপুরিভাবে কম্পিউটারাইজ স্টক এক্সচেঞ্জ, এটা প্রমোট করেছিল ইউটিআই, আইসিআইসিআই আর এসবিআই ক্যাপ। এই মোরালের ছোটো মোটো কোম্পানিদেরকেও অ্যালাউ করতো স্টক এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে, যারা 30 লাখ থেকে 25 কোটির মধ্যে যাদের পেড আপ ক্যাপিটাল। ইন্টারকানেক্টেড স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, প্রায় 15টা রিজনাল স্টক এক্সচেঞ্জ মিলে একে অপরের সাথে ইন্টারকানেক্ট করেছিল 1998। রিজনাল স্টক এক্সচেঞ্জের মধ্যে কানেক্টিভিটি বেড়েছিল, এটা একটা ওয়েব বেসড এক্সচেঞ্জ ছিল, মানে অনলাইনের মধ্যে ওয়েবের মধ্যে এক্সচেঞ্জ হতো। বম্বে স্টক এক্সচেঞ্জ প্রথমত একটা রিজনাল স্টক এক্সচেঞ্জই ছিল, কিন্তু পরে গিয়ে ওটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হয় 2002-তে। এখন প্রায় 75% অফ টোটাল স্টক যেটা ট্রেড হয় ইন্ডিয়াতে, ওটা বম্বে স্টক এক্সচেঞ্জে হয়। ওটা 5th লার্জেস্ট পুরো ওয়ার্ল্ডে মার্কেট ক্যাপিটালাইজেশন হিসাবে। এখন 4টা ইন্ডেক্স আছে। নাম্বার 1 সেন্সেক্স, যেটার মধ্যে 30 স্টক ইন্ডেক্সেস আছে। মাঝখানে বাড়িয়ে 50 স্টক করা হয়েছিল 2000-এ, বাট পরে আর কাট ডাউন করে আবার 30 করে দেওয়া হয়েছে অরিজিনাল লেভেলে। সেন্সেক্স বেশিরভাগ সময় নিউজে থাকে, কারণ সেন্সেক্স পুরোপুরি রিপ্রেজেন্ট করে ইন্ডিয়ান স্টক মার্কেটটাকে, আর 30 এটার স্টক ইন্ডেক্স আছে। বিএসসি 200 200 স্টক শেয়ার ইন্ডেক্স বিএসসির, এটা ওর 30 যেটা আছে সেন্সেক্সে ওটার মধ্যে ইনক্লুডেড আছে। আর এটা একটা ডলার ভার্সনও আছে যেটাকে ডোলেক্স বলা। বিএসসি 500, যেটা 500 স্টক ইন্ডেক্স রিপ্রেজেন্ট করে। এটা মেজর ইন্ডাস্ট্রিজগুলো, তারপরে অনেক সাবসেক্টরসও। 500 মানে তো সাবসেক্টরস অফ দ্য ইকোনমি। এটার মধ্যে মেনলি কিন্তু ওয়েটেজ দেওয়া হয় ইনফরমেশন টেকনোলজিকে। বিএসসির যে ন্যাশনাল ইন্ডেক্সটা আছে, এটার মধ্যে টোটাল 100টা স্টকস আছে, যেটা পুরো নেশন ওয়াইড পাওয়া যায়। যে ন্যাশনাল ইন্ডেক্স নামেই বোঝা যাচ্ছে, কিন্তু বিএসসিরই এটা বম্বে, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ সব জায়গায় ডেভেলপ হয়, ওয়াইডার রিপ্রেজেন্টেশন স্টক মার্কেটের। এটা সেন্সেক্সের যে 30টা স্টক আছে এই ন্যাশনাল ইন্ডেক্সের মধ্যে সেটা থাকে। স্মল এন্টারপ্রাইজেসদের লিকুইডিটি বাড়ানোর জন্য ইন্ডোনেক্স বলে একটা নতুন স্টক এক্সচেঞ্জ আনা হয়েছিল 2005-এ। এটা জয়েন্টলি বিএসসি আর ফিসে মিলে করেছিল। ফিসে মানে ফিশ মানে ফেডারেশন অফ ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ, যেটার মধ্যে 18টা টোটাল রিজনাল স্টক এক্সচেঞ্জ ছিল। এটা পপুলারলি বিএসই ইন্ডোনেক্সটও বলা হয়, কারণ বিএসসি নামটা দিলে একটু বেশি গ্র্যাভিটি থাকে, এই জন্য বিএসসি ইন্ডোনেক্স বলা হয়, বিএসসি যেহেতু ইনভলভ আছে। আর এটা হচ্ছে যে যত রিজনাল স্টক এক্সচেঞ্জগুলো আছে তাদের যে ভলিউমটা ক্রমাগত পড়ছে আর কি, ফলিং ইন দ্য ভলিউম
ট্রেড ভলিউম সেটা যাতে একটু রিজুভিনেট হয়। বিএসসির যত এই ক্যাটাগরিগুলো আছে সেটা তো বিএসসি রাখবে, কিন্তু যে B1 B2 ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোকে এই নতুন স্টক এক্সচেঞ্জে বা রিজনাল স্টক এক্সচেঞ্জে ট্রান্সফার করে দেবে। ইন্দো নেক্সট বিএসসি আর আরএসসি দুজনের কাছে যেগুলো নেক্সটে আসবে সে দুটো এখানে ট্রান্সফার করে দেবে। B1 B2 গ্রুপিংসগুলো এখানে ট্রান্সফার করবে, যত নতুন নতুন যেগুলো সেকেন্ড ক্যাটাগরি এনলিস্টেড কোম্পানি সেগুলোকে এখানে ট্রান্সফাার করে দেবে। আর রিজনাল স্টক এক্সচেঞ্জ মানে আরইসি এবার থেকে বিএসসির যে নেটওয়ার্ক অনলাইনটা ইউজ করতে পারবে ভেবে। স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজেসগুলো তো নিজেদেরকে স্টক এক্সচেঞ্জে রেজিস্টার করাতে পারে না, এই জন্য বিএসসির তরফ থেকে একটা এসএমই এনেছে, মানে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য একটা ইন্ডেক্স এনেছে। এসএমই মানে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজগুলো তো মেন এক্সচেঞ্জে লিস্টিংও পেতো না, এছাড়া অ্যাট্রাক্ট করতে পারতো না, ট্রেডিং ভলিউমস বাড়তো না, এই জন্য মেন এক্সচেঞ্জে লিস্টিংই হতো না, যখন এই জন্য এসএমইটা খোলা। এসএমই এক্সচেঞ্জে রেজিস্টার করার জন্য ম্যাক্সিমাম লিমিট 25 কোটি, মানে 25 কোটির ওপরে হলে রেজিস্ট্রেশন পাবে না। এসির মেন বোর্ডে লিস্টিং হওয়ার জন্য মিনিমাম 3 কোটি টাকার পেড আপ ক্যাপিটাল লাগবে, আর এনএসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 10 কোটি টাকার পেড আপ ক্যাপিটাল লাগবে। আর এই স্মল বিএসসি এসএমই যেটা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ সেটার জন্য 25 কোটি টাকা অবধি হতে পারে। তো সেক্ষেত্রে 10 কোটি থেকে নিয়ে 25 কোটি অবধি যারা লোকেরা আছে তো তারা অপশন পাবে না মাইগ্রেট করে যাওয়ার, মানে মেন বোর্ডে চলে যাওয়ার, কিন্তু 25 কোটি টাকার বেশি হলে কম্পালসারি মাইগ্রেশন করতেই হবে মেন বোর্ডে। বিশ্বজুড়ে এই এসএমইর ছোট ছোট স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আছে, এরা আলাদা আলাদা নামে জানা হয়, যেরকম এসএমই বোর্ড হয়ে গেল, এন্টারপ্রাইজ মার্কেট, ইউকেতে অল্টারনেট ইনভেস্টমেন্ট মার্কেট, জাপানে মাদার্স মানে মার্কেট অফ হাই গ্রোথ অ্যান্ড ইমার্জিং স্টক, সিঙ্গাপুরে ক্যাটলিস্ট, চাইনেক্সট হচ্ছে চায়নাতে, টিএসএক্স ভেঞ্চার্স কানাডাতে, জিইএম মানে গ্রোথ এন্টারপ্রাইজ মার্কেট হংকংয়ে, এম ইউকেতে মানে অল্টারনেট ইনভেস্টমেন্ট মার্কেট, সিঙ্গাপুরে ক্যাটালিস্ট। গ্লোবালি প্রায় প্রত্যেকটা এসএমই মানে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের স্টক এক্সচেঞ্জগুলো ইমার্জিং স্টেজেই আছে। প্রাইসেস অফ লিস্টেড স্টক ডিক্লাইন করে, আর ইলিকুইডিটি মানে খুব একটা লিকুইডিটি পাওয়া যায় না, মানে বেচা কেনা কম আর কি, আর দাম পড়তে থাকে, এই জন্য নতুন লিস্টিংও খুব একটা আসে না, এই জন্য প্রফিটও ক্রমাগত কমে যায়, ডিক্লাইন ইন প্রফিট। ফর ইনস্ট্যান্স এআইএম যেটা আছে ওটার 3টে প্রিডিসেসর ছিল, ক্যাটলিস্টেরও সেট স্ট্যাক ওটাকে আইডিয়া অফ একটা সেপারেট এক্সচেঞ্জ এসএমই এর জন্য, স্মলের জন্য, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য এটা টোটালি ফ্লপ দেখা যায়। তো এই প্ল্যাটফর্মটা দেওয়াটা ফ্লপ, এটাকে উল্টা সাবসিডি দিতে হচ্ছে মেন বোর্ড বা এক্সচেঞ্জ থেকে। আনভায়াবল। ইন্ডিয়াতে দুটো প্রিভিয়াস অ্যাটেম্প করা হয়েছিল, একটা ওকটেই করা হয়েছিল 1989-এ, সেটা হচ্ছে ওভার দি কাউন্টার এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে ইন্দোনেক্স। 2010-এ বিএসসি এসএমই মানে বিএসসির ইনিশিয়েটিভ নিয়ে একটা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য এসএমই আনা হয়েছিল, তারপরে এনএসিও এনেছে, এনএসিটার নাম হচ্ছে ইমার্জ। বিএসসি এসএমই আর ইমার্জ দুটো হচ্ছে ডেডিকেটেড শুধুমাত্র স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজদের জন্য, কিন্তু বিদেশি এসএমই যে স্টক এক্সচেঞ্জগুলো হয় সেগুলো পুরো গ্লোবালি কাজ করে, গ্লোবাল লেভেলে, কিন্তু ইন্ডিয়াতে সেটা অনেক কান্ট্রিজ আবার স্পন্সর সুপারভাইজড মার্কেট মডেল ফলো করে, এখানে স্পন্সর সুপারভাইজ করে বেসিক্যালি, মানে স্পন্সার্সরা বা নমিনেটেড যারা অ্যাডভাইজার থাকে তারাই ডিসাইড করে যে লিস্টিং অ্যাপ্লিকেন্ট সুইটেবল নাকি, মানে লিস্টে তার নাম আসা উচিত কিনা, মানে এই কোম্পানিটার নামটা লিস্টে আসবে কিনা, এটা স্পন্সর সুপারভাইজ যারা থাকে, যারা স্পন্সর থাকে ওরা ডিসাইড করে। কোনো কোয়ান্টিটেটিভ এন্ট্রি লিমিটেশন বা ক্রাইটেরিয়া নেই যে না এত টাকা মিনিমাম প্রফিট দেখাতে হবে বা এত টাকা প্রফিটেবিলিটি বা মিনিমাম পেড আপ ক্যাপিটাল, এগুলো কোনো কিছু না কোনো লিস্টেড এক্সচেঞ্জে লিস্ট করার জন্য, এটা পুরোপুরি বায়ার্স বিওয়্যার প্রিন্সিপালের উপরে। সেবিও একটা ডিজাইন করেছিল এরকম একটা এসএমই এক্সচেঞ্জ, মানে স্মল যে মিডিয়াম এন্টারপ্রাইজে ওদের একটা এক্সচেঞ্জ করেছিল, ওটার ফরম্যাটও ছিল যেটা মার্কেট মেকিং, মানে মার্কেটটা বানিয়ে দেবে ওদের, কিছু স্পেসিফাইড সিকিউরিটি, সমস্ত না, কিছু কিছু স্পেসিফাইড সিকিউরিটি এসএমই এক্সচেঞ্জে ওদের মার্কেটটা বানিয়ে দেবে। কিছু রিল্যাক্সেশন ইস্যুয়ার্সদেরকেও দেওয়া হয় এই সিকিউরিটিস কেনা কিনি আর কি, স্মল স্কেল যেগুলো আছে। মেন বোর্ডে যেরকম অনেক কড়াকড়ি, অতটা কড়াকড়ি স্মল স্কেলে দেয় না। মেন বোর্ডে যেরকম রেজাল্ট কোয়ার্টারলি পাবলিশ করতে হয়, এখানে হাফ ইয়ারলি বেসিসে করলেও হবে, এটা ওয়েবসাইটে পাবলিশ করতে হয়। ফুল অ্যানুয়াল রিপোর্টের সমস্ত ডকুমেন্ট না দিয়ে একটা স্টেটমেন্ট দিলেও হয়। আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, ওই সময় হয়তো 50টা ইনভেস্টর লাগলেও লাগে, কিন্তু বাকি সময় কোনো রিকোয়ারমেন্ট থাকে না যে এতগুলো শেয়ার হোল্ডার লাগবে। ট্র্যাক রেকর্ড অন প্রফিটস বা ট্যাঞ্জিবল কত নেট অ্যাসেট আছে এগুলো কোনো কিছু দেখতে হবে না, এটা পুরোপুরি রিল্যাক্স করে দিয়েছে গ্লোবালি। কর্পোরেট গভর্নেন্স নিয়ে কোনো কিছু কম্প্রোমাইজ করেন। ন্যাশনাল লেভেলে স্টক এক্সচেঞ্জ মানে এক ধরনের স্টক এক্সচেঞ্জ রিফর্মসই বলা যেতে পারে। সবকটাই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিএসসি সবারই ক্যাপিটাল মুম্বাইতে এরা স্ক্রিন বেস ট্রেডিং করে, মানে অনলাইনে যে কম্পিউটারে ট্রানজাকশন হয় ওয়েব এনেবেল, সবাই ওয়েবের সাথে লিঙ্ক করে লিমিটেড লাইবিলিটি কোম্পানি হিসেবে কাজ করে, মানে কোনো একজনের উপরে লাইবিলিটি থাকে না, এত কটা শেয়ার ব্রোকার আছে, শেয়ার স্টকিস্ট আছে, সবাই যারা শেয়ার কিনে তাদের উপরে লাইবিলিটি চলে যায়, যারা ব্রোকার যারা রেজিস্টার করে
তাদের ওনারশিপ বা ম্যানেজমেন্ট নিয়ে কোনো করা থাকে না, তারা শুধু জিনিসটা বিক্রি করে চলে যায়। ম্যানেজমেন্ট একজন দেখছে, ওনারশিপ কারোর কাছে আছে, আর ব্রোকাররা নিজেদের বিক্রি করে চলে যাচ্ছে। স্টক এক্সচেঞ্জগুলো টেকনোলজিক্যালি ইকুইপড। স্টক এক্সচেঞ্জের মেন প্লেয়ার হচ্ছে ব্রোকার, জবার। এরা ব্রোকার একটা রেজিস্টার্ড মেম্বার হয়, স্টক এক্সচেঞ্জে গিয়ে নিজের নাম ডিটেলস দিয়ে সমস্ত কিছু রেজিস্টার করে, এমন না যে পরে পালিয়ে যেতে পারে। এই জন্য স্টক এক্সচেঞ্জ একটা মেনটেন করে যে ওরা কারা কারা ব্রোকার। তারা কি করে, সেল করে, শেয়ার সিকিউরিটিজ এগুলো কেনে। ক্লায়েন্ট তো সবসময় কিনতে পারে না, ক্লায়েন্টের বিভাবে ওরাই কেনে, বিক্রি করে, ওরা কামিয়ে দেয়, আর ক্লায়েন্ট একটা কমিশন দেয়, ওরা একটা কমিশন চার্জ করে ওরা, এটাকে বলে কমিশন ব্রোকার্স। আর ফুল সার্ভিস ব্রোকার্সও হয়, যারা ইনভেস্টমেন্ট অ্যাডভাইসও দেয় যে এটাতে ইনভেস্ট করেন বা ওটাতে ইনভেস্ট করেন, বা ক্লায়েন্টের পোর্টফোলিও প্ল্যানিং করে যে আপনার টোটাল 1 লাখ টাকা এই জায়গায় এইভাবে লাগান। মানে এরা এমবিএ টেমবিএ করে একটু ভালোভাবে একটু ক্রেডিট দেয়। ক্রেডিট ওয়েন ক্লায়েন্ট ইজ বাইং অন আ মার্জিনে কিনতে পারে, যে এখন এত টাকা ক্রেডিট দিয়ে দিলাম, পরে এটা সব অ্যারেঞ্জ করে। এরা ফুল সার্ভিস, মানে এ টু জেড সব কিছু ওরা করে। কিন্তু ইন্ডিয়াতে এখনো ফুল সার্ভিস তেমনিভাবে ওঠেনি, প্রচলনটা এখন আস্তে আস্তে উঠছে ফুল সার্ভিস ব্রোকার। এবার আমরা একটা দোকানে গেলাম, দোকানে গিয়ে আমি একটা এমআরএফ টায়ার খোঁজ করলাম, তাহলে এমআরএফ এর টায়ারের যে দোকানদারটা, সে তো ডিস্ট্রিবিউটার, এমআরএফ এর ডিস্ট্রিবিউটারকে খোঁজ করবে যে এমআরএফ এর যে টায়ার নিয়ে ডিল করে। ওরকম জোবার হচ্ছে স্পেসিফিক্যালি কোনো একটা শেয়ার নিয়ে ডিল করে। যেরকম আমি যদি এখন রিলায়েন্সের শেয়ার নিয়ে কথা বলি, তাহলে রিলায়েন্সের শেয়ার, একটা রিলায়েন্সের ডিস্ট্রিবিউটার আছে যাকে বলা হয় জোবার। জোবার মানে হচ্ছে ব্রোকারদের ওপরে ব্রোকার, মানে ব্রোকারের ব্রোকার জোবার। এটাকে আলাদা আলাদা নামে বলা হয়, যেরকম তারাবানিওয়ালা বলা হয় বিএসসিতে, মানে বম্বে স্টক এক্সচেঞ্জে তারাবানিওয়ালা। যেরকম তারাবাতি, মনে করে যে সব কিছু ক্র্যাকার্স কিনতে গেছি, ক্র্যাকার্সের মধ্যে ধূপবাতি, এই বাতি ওই বাতি, তারাবাতি, শুধু ওটা নিয়ে ডিল করে যারা, সেই। আবার এলআইসিতে, মানে লন্ডন স্টক এক্সচেঞ্জে, এদেরকে বলা হয় মার্কেট মেকার, মানে মার্কেটটা বানিয়ে দেয়। কার জন্য? ব্রোকারের জন্য। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের স্পেশালিস্ট, যেহেতু ওরা স্পেশালি একটা প্রোডাক্ট নিয়ে ডিল করে, নিউ কোনো প্রোডাক্ট আসলে যেরকম একটা স্পেশাল হয়, সেটা ওরকমই নিউ ইয়র্ক স্পেশালিস্ট, মনে রাখবে। আর লন্ডন স্টক এক্সচেঞ্জ মানে লন্ডনে আমাদের বিশাল বড় ভারতীয় মার্কেটটাকে ক্যাপচার করেছিল যখন ব্রিটিশরা ইন্ডিয়াকে ক্যাপচার করেছিল, এই জন্য মার্কেট মেকার। বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে নিয়ম করেছে, যদি কোনো কোম্পানির ক্যাপিটাল হয়ে যায়, শেয়ার ক্যাপিটাল 3 কোটি টাকার বেশি, তাহলে তাদেরকে জোবার্স বা মার্কেট মেকার রাখতেই হবে এনলিস্টমেন্টের জন্য। আর এতে তাদের লিকুইডিটিটাও বাড়বে, আর ইনভেস্টারদেরও সুবিধা হবে, বাই অ্যান্ড সেল অফ দ্য সিকিউরিটিজ বা স্টক এক্সচেঞ্জে। মার্কেট মেকার দুটো পার্ট আছে, একটা মার্কেটটাকে মেকার। মার্কেট বানাতে গেলে কি লাগবে? ধরে রাখো আমরা মার্কেট বানাতে চাই, তো কি লাগবে? প্রথমে কিনে নিয়ে আসতে হবে, তারপরে বিক্রি করতে হবে, তার মানে দুটো জায়গা হবে, একটা বাই একটা সেল। তো মার্কেট মেকারও এরকম 2 জায়গায় আছে। মার্কেট মেকার 2 দিকে কোট করে, কোটিং 2 রেট, 2 দিকে কোট করে। একটা বাইং এর রেট হয়তো 10 টাকায় কিনে নিয়ে আসলো, আবার 15 টাকায় বিক্রি করলো। ফোন করলো কত টাকায়, হয়তো 10 টাকা কিনলো, তো 15 টাকায় বিক্রি করবে। তো দুটো রেট কোট করে, কত টাকায় কিনবে সেটাও কোট করে, কত টাকায় বিক্রি করবে, দুটো রেট, বাইং অ্যান্ড সেলিং। আবারটা যেরকম শুধুমাত্র রেট দেয় ব্রোকারসদেরকে, ওয়ান ওয়ে রেট, এরা কিন্তু দুভাবে রেট দেয়, মানে বাইং অ্যান্ড সেলিং। ইন্ডিয়াতে শুধুমাত্র ওকটের কাছেই মার্কেট মেকার আছে, আর এছাড়া মানি মার্কেটে ডিএফএইচআই, ডিসকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স হাউস অফ ইন্ডিয়া, ডিসকাউন্টে কিনে নিয়ে আসে আর ফাইন্যান্সে বিক্রি করে। ডিসকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স হাউস অফ ইন্ডিয়া, এটা মানি মার্কেটে শর্ট টার্ম যেটা মানি লেন্ডিং করে, ওই জন্য অল্প টাকা যখন নিতে হয় আর কি, এটাই চিফ মার্কেট মেকার। তো মার্কেটে শেয়ারটা বিক্রি করার সময় সেলিং প্রাইসটা কোট করে, এই জন্য ওর নামটা মার্কেট মেকার বলা হয়। নাসদাক যেটা ইউএসএ, ওটা কিন্তু একটা মার্কেট মেকারদের স্টক এক্সচেঞ্জ, মানে শুধু মার্কেট মেকাররাই থাকে নাসদাকে, যারা শুধু মার্কেট, মানে এইদিকে থেকেও কোট করে, ওদিকেও রেটটা ট্রেক করে নাসদাক। কোডিং ডিকোডিং এর -1 লাগালে দেখো এন আছে, এম হয়ে যাচ্ছে, এটা এই থাকছে, এসটা আর হয়ে যাচ্ছে, যেন মার্কেট, এই যে এইভাবে মনে রাখতে পারো। আর আরটাকে কেটে এন কে করে দিলাম, তাহলে মেকার, মার্কেট মেকার। ইন্ডিয়ান স্টক মার্কেটকে রেগুলেট করে সেবি। এটা প্রথমত 12 এপ্রিল 1988 এ একটা নন স্ট্যাটিউটরি বডি হিসাবে গভর্নমেন্ট রেজলিউশন দিয়ে তৈরি করেছিল। পরবর্তী দেখে যে ঠিকই আছে, পরে একটা অ্যাক্ট হয়ে যায়, অ্যাক্ট হয় 1992 সেবি অ্যাক্ট 1992, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992। হেড অফিস মুম্বাইতে, 50 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল, আর প্রমোটার হচ্ছে আইডিবিআই, আইএফসিআই আর আইসিআইসিআই। সেবির বোর্ডে টোটাল 9 জন মেম্বার থাকে, তার মধ্যে একজন চেয়ারম্যান আর বাকি 3টা ফুল টাইম মেম্বার থাকে, মানে টোটাল দেখলে গেলে চেয়ারম্যানকে নিয়ে 4টে ফুল টাইম মেম্বার। আর বাকি যারা থাকেন সেটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে একটা, আর আরবিআই থেকে একজন তো থাকবে, ল মিনিস্ট্রি থেকে স্পেশালি দেওয়া হয়, আর এই ছাড়া একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরও 2 জনকে অ্যাপয়েন্ট করা হয়। টোটাল মিলিয়ে 9 জন। মিনিস্টার্সরা 4 জন, আর চেয়ারম্যান মিলিয়ে ফুল টাইম মেম্বার 4 জন, আর একজন আরবিআই থেকে। বোর্ডের কাজ হচ্ছে রেজিস্টার করা বিভিন্ন মিউচুয়াল ফান্ড, স্টক এক্সচেঞ্জ, মার্কেট ব্যাংকার্স, এমনকি ব্রোকারসদের, সাব ব্রোকারসদের, ট্রান্সফার এজেন্টদের সবার রেজিস্টার করা এবং রেজিস্টার মেনটেন করা। ফিস বা আদার চার্জেস যেটা 1% নেয় ইস্যু অ্যামাউন্টের উপরে, এটা বোর্ডই নেয় সমস্ত টাকা পয়সাগুলো, ফিস কালেকশন করে। ইন্সপেকশন অডিট করে স্টক এক্সচেঞ্জে, ফট করে গিয়ে দেখে কতটা স্টক এক্সচেঞ্জ কিরকম লিস্টিং, কোনো চুরিচামারি হচ্ছে নাকি। আর এছাড়া প্রমোট করে ইনভেস্টার এডুকেশন। আদার ফাংশন যেগুলো বলা হয় ফ্রম টাইম টু টাইম সেগুলো করে। শেয়ারের মতন কমোডিটি ট্রেডিংও হয়, যেরকম শেয়ার ট্রেডিং হয়, মানে স্টক ট্রেডিং হয়,
মানে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সেরকম কমোডিটিসও ট্রেডিং হয়। কমোডিটিস অ্যাকচুয়ালি ফিজিক্যাল গুডস, যেরকম সিলভার, গোল্ড, ক্রুড অয়েল, এগুলোর মধ্যেও ট্রেডিং হতে পারে, গোল্ডেও ট্রেডিং হতে পারে। হয়তো 30,000 টাকা ভরি এখন কিনলাম, ফিজিক্যাল গোল্ড না কিনে আমি ওটাকে পেপার গোল্ড কিনে নিলাম, মানে কমোডিটি ট্রেডিং করলাম। একটা পাতায় লিখে দেবে যে তুমি 1 ভরি কিনলে, পরে ওটা যখন দাম বেড়ে যাবে কিনে দেবো, তাহলে কী হবে, বিক্রি করে দেবো, তাহলে কী হবে, আমার গোল্ডটাকে ফিজিক্যালি কিনতে হলো না, এখানে টাকাও কম লাগে, মনে হয় 30,000-এ 3,000 দিলেও হয়ে যায়। গোল্ড যদি অ্যাজ এন ইনভেস্টমেন্ট দেখো, তাহলে কমোডিটি ট্রেডিং করা অনেক বেটার। একটা হচ্ছে ফিউচার্স করা। ফিউচার হচ্ছে একটা কন্ট্রাক্ট, যেটা কমোডিটিসের মধ্যেও হতে পারে, যে ফিউচার মার্কেটে, ফিউচার এক্সচেঞ্জে করবে, যেরকম চিকাগো বোর্ড অফ ট্রেডে হয়। ফিউচার কন্ট্রাক্ট জেনারেলি অনেক বেশি বেড়ে গেছে এখন, কমোডিটির বাইরে চলে গেছে। যেরকম ফরেন এক্সচেঞ্জ, যেটা ধরে রাখো এখন আমি একটা ডলার কিনলাম, এখন ওটার দাম 70, কিছু বছর পরে বা কিছু মাস পরে ওটা 80 হয়ে গেলো, তখন বিক্রি করে দিলাম 10 টাকা, ভ্যালুটা আমি কামিয়ে নিতে পারলাম। তারপরে ইন্টারেস্ট রেটও করতে পারি, এখন ইন্টারেস্ট রেট কম আছে, পরে বেড়ে যাবে বা বেড়ে আছে, এইভাবে কিনে আমি কমোডিটি ট্রেডিং করতে পারি। ফিউচার মার্কেটটা কমোডিটিস মার্কেট থেকে বড়, ফিউচারটা কমোডিটিতেও করে, আবার গোল্ড টোল্ড এক্সেট্রা ছাড়া আবার ওই ফরেক্স টরেক্সেও করে। ফিউচার্সটা কমোডিটি ট্রেডিং এর থেকে বড়, মানে কমোডিটি ট্রেডিংটা ফিউচার্সের মধ্যেই। কমোডিটিস ফিউচার মানে ফিউচারে যদি কোনো কমোডিটি নিয়ে ট্রেড করি, ফর এক্সাম্পল এখন যদি আমি সুগার কেন কিনি, তাহলে আমি কিনতে যাই ওটা 100 টাকা, এখন যখন জল বৃষ্টি বেশি হচ্ছে তখন ওটা দাম বেড়ে যাবে, আবার ডিজাস্টার হতে পারে বা ড্রট হতে পারে, তখন দাম কমে যাবে। তো এই ধরনের ইনফরচুন মানে কোনো কিছু সিওরিটি না থাকার এই মার্কেটে যদি আমি আগে থেকে কন্ট্যাক্ট করে নিই, আমি একটা ইন্ডাস্ট্রি, আমি সুগার কেন জুস প্রডিউস করি, তো আমি আগের থেকে যদি কন্ট্যাক্ট করে নিই ফার্মারের সাথে যে আমি 20 টাকা করেই কিনবো, সেটা তোমার দাম কম হোক বাড়ুক আমার কোনো দেখার দরকার নেই, ফার্মারও সিকিওর, ডট টট হলে ওর কোনো অসুবিধা নেই, এত টাকাও জানে যে আমি বিক্রি করবোই, আর আমিও সিকিওর। তো এটাকে বলে কমোডিটি ফিউচার্স। এটা ভালো, আমাদের ইকোনমির জন্য এটা খুবই ভালো, কারণ এগ্রিকালচার কমোডিটির জন্য এটা কমোডিটি মার্কেট ফিউচার্সটা খুব ভালো। কমোডিটি এক্সচেঞ্জে কমোডিটি ট্রেডিং হয়, যে রিয়াল জিনিসপত্রতে হয়, যেরকম গোল্ড হয়ে গেল, জিনিসপত্র রিয়াল, একদম চাল ডাল এসব। আর কমোডিটি ফিউচার্স মানে ফিউচার ডেটে এত টাকায় ফিক্স করা, আর সেটা চাল ডাল এগ্রিকালচারের পক্ষে খুবই ভালো, কারণ কোনো প্রাইস ফ্লাকচুয়েশন হয় না, কোনো প্রাইস রিস্কও থাকে না যে দাম কমবে বাড়বে। ইন্ডাস্ট্রিরাও প্রাইস কোটেশন করে দিতে পারে, যে রিয়াল ফ্রুট জুসে লেখা থাকে 100 টাকা করে, তো 100 টাকা, আবার জিনিসপত্র দাম বেড়ে গেলে দাম বাড়াতে হবে, তো এটা একদম স্টেবল থাকে। অনেক সময় জিনিসপত্র দাম বাড়তে শুরু করলে মানুষে হেজিং করে, মানে যত দাম বাড়ে তত কিনে কিনে রেখে দেয় বা দাম বাড়ানোর চেষ্টা করে, সেক্ষেত্রে স্টক করে রেখে দেয়। তো সেটার এগেনস্টে কমোডিটি ট্রেডিং খুব ভালোভাবে অ্যাক্ট করে এগ্রিকালচার মার্কেট। কমোডিটি ট্রেডিং শুধুমাত্র প্রাইস রাইজের এগেনস্টে হেজিং করতে সুবিধা করে না, প্রোডাকশন আর প্রকিউরমেন্টের হেল্প করে, মানে কতটা প্রোডাকশন করবে এটা এগ্রিকালচারিস্ট আগের থেকে জেনে যায়। যদি আমার কন্ট্রাক্ট হয়ে থাকে 100 কেজি, তাহলে আমি 100 কেজিই বানাবো, দামও ফিক্স থাকলো, মানে 100 কেজি ইন্টু 20। আর প্রকিউরমেন্ট মানে আমিও জানি যে আমাকে কত নিতে হবে, আমাকে কত বানাতে হবে, মানে এভরিথিং আগের থেকে সেটেল করে নেওয়া, মানে প্ল্যানিং করে জিনিসটা করা। এই জন্য কমোডিটিস মার্কেট খুবই ভালো প্ল্যানিংয়ের জন্য। এক্সাম্পল, একটা হুইট ফিউচার্স যদি থাকে, তার মধ্যে সেল প্রাইসটা লক হয়ে গেল, স্পেসিফাইড কোয়ান্টিটিও লক হয়ে গেল, আর কবে দেবো, ডেট অফ ডেলিভারি, ফিউচার ডেটটাও লক হয়ে গেল। এক্সাম্পল, এই যে 20 টাকায় আমি 1000 কেজি হুইট দেবো 15 আগস্ট 2021, তো সব কিছুই জানি আমি, নিশ্চিন্ত হুইট ফিউচার্স। আর আশীর্বাদ আটাও নিজে 20 টাকায় কিনে ওটাকে 30 টাকায় কোট করে প্রিন্ট করে বিক্রি করতে পারবে, এই হিসাবে নিজের প্যাকেটের মধ্যে প্রিন্ট প্রাইসও লিখে দেবে। কিন্তু ইন্ডিয়ান ফার্মার্সরা কিন্তু এই সিকিউরিটি মার্কেটে, এই ফিউচার্স মার্কেটে খুব একটা কন্ট্রাক্টে কাজ করে না, তার কারণ হচ্ছে অপারেশনাল ডিফিকাল্টি, সাইন করা, পেপার বানানো, এটা আর লক অফ নলেজও নাই এই বিষয়ে। তাহলে কমোডিটি মার্কেট বা কমোডিটি এক্সচেঞ্জ বেসিক্যালি 3টে জিনিস করে, একটা হচ্ছে হেজ অ্যাগেন্স্ট প্রাইস রিস্ক, আর একটা হচ্ছে প্রোডাকশন কত করতে হবে, প্রকিউরমেন্ট কত করা যাবে, আর মার্কেটে কতটা প্রাইস স্টেবিলিটি থাকবে, সব কিছু মেনটেন করতে হবে। অনলাইন মাল্টি কমোডিটি ফিউচার্স আসার সঙ্গে সঙ্গে প্রচুর টাকা ঢুকতে শুরু করলো কমোডিটি ফিউচার্সে। ফরওয়ার্ড মার্কেট কমিশন, আগে ওর জব ছিল কি, ও কার্ভ করবে ফরওয়ার্ডসে, যাতে কেউ ফরওয়ার্ড ট্রেড না করতে পারে, মানে পরবর্তীকালে আগের থেকে টাকাটা কন্ট্রাক্ট না করতে পারে, সেটাকে আটকানো। এখন ওটা হয়েছে যাতে ওটা ডেভেলপ করতে পারে, রেগুলেট করতে পারে কমোডিটি ফিউচার্স, সেটাকে দেখো, মানে কমোডিটি ফিউচার্সকে ডেভেলপ করার জন্য বা রেগুলেট করার জন্য ফরওয়ার্ড মার্কেট কমিশন। ফরওয়ার্ড মার্কেট কমিশন এফএমসি একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টস রেগুলেশন অ্যাক্ট হিসাবে 1952 একটা স্ট্যাটুটরি বডি, মানে একটা ল দিয়ে হলো, ফরওয়ার্ড কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্ট 1952 ল দিয়ে ওটা সেট আপ হয়েছিল। ওর ওপরে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল থাকে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্সের, যে কনজিউমার যে অ্যাফেয়ার্সগুলো হয় না, যে কেনাকাটি এগুলো, এটা ওরা দেখে আর কি, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স তার উপরে, মানে ডিপার্টমেন্টের উপরে মিনিস্ট্রি সবসময় থাকে। তো মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, যেটা হয় পিডিএস সিস্টেম, ওর টোটাল কন্ট্রোলের আন্ডারে এফএমসিটা ছিল। 2014-এ আবার এটা ফাইন্যান্স মিনিস্ট্রি দিয়ে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। কারণ এতক্ষণ তো এটা খাবার দাবার মানে কেনাকাটির ব্যাপারটা দেখতো না, এখন তো এটা ট্রেডিং হয়ে গেল না, অনলাইন ট্রেডিং হয়ে গেল, কমোডিটি ট্রেডিং, এই জন্য ফাইন্যান্স মিনিস্ট্রিকে 2014-তে হ্যান্ড ওভার করে দেওয়া হয়।
মুম্বাইতে হেডকোয়ার্টার আছে, যেরকম সমস্ত কমোডিটি ট্রেডিং এর শেয়ার মার্কেটে সবার হেডকোয়ার্টারে মুম্বাইতেই আছে, আর একটা আছে কলকাতাতে, ওটা রিজনাল অফিস আছে, একটা চেয়ারম্যান আর দুটো মেম্বার আছে। ফরওয়ার্ড মার্কেট কমিশনের মেনলি হচ্ছে একটা রেগুলেটরি ওভারসাইট রাখে, মানে ওপর থেকে দেখে যে কি ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি আছে নাকি, মানে ইন্স্যুরেন্স করা আছে নাকি, টোটাল মার্কেটের লোন টোন সমস্ত কিছু প্রপার, ব্যাংকের ক্রেডিট টেডিট সব কিছু আছে নাকি, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি মানে পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে সবভাবে শেয়ার মার্কেট এ মার্কেট সব ইন্টিগ্রিটি আছে নাকি, প্লাস মার্কেট ইন্টিগ্রিটি মানে মার্কেটের সাথে মালটা কিনছে কিনা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হিসাবে কত টাকা কিনছে কত টাকা বিক্রি করছে, মার্কেটের সাথে ইন্টিগ্রিটি আছে নাকি। আর প্রোটেকশনটা দেখে যে ইন্টারেস্ট অফ দ্য কনজিউমার হার্ট হচ্ছে না, তো এমন তো না যে অল্প টাকায় কিনে বিশাল দামে বিক্রি করছে, যে প্রোটেকশন হচ্ছে কিনা ইন্টারেস্ট অফ দ্য কনজিউমার দেখে। বোর্ড অফ ডাইরেক্টরস অফ দ্য কমোডিটি এক্সচেঞ্জের যে বোর্ড অফ ডিরেক্টরস হয়, তারা একটা রুলস রেগুলেশনের উপর একটা রেকমেন্ডেশন দেয় যে এইভাবে মার্কেটটাকে দেখে মোটামুটি একটা রুলস বানায় যে মার্কেটের ডিমান্ড সাপ্লাই কেমন আছে, সেই রুলস অ্যান্ড রেকমেন্ডেশনগুলো অ্যাপ্রুভাল দেয় এফএমসি, মানে ফরওয়ার্ড মার্কেট কমিশন। ও দেখে যে না ঠিক আছে এই রুলসগুলো লাগানো যায়, তারপরেই ও অ্যাপ্রুভালের পরে এই রুলসগুলো লাগু হয়। আর রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করে কমোডিটি এক্সচেঞ্জরা ট্রেডিং করে। রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দেওয়া থাকে কোন কোন কন্ট্রাক্টে তুমি ট্রেড করতে পারবে, এই ধরো চালে ট্রেড করতে পারবে, কিন্তু টমেটো পেঁয়াজে ট্রেড করতে পারবে না, হয়তো এইগুলো যেগুলো এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের মধ্যে তুমি ট্রেড করতে পারবে না, এরকম কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকে। এখন অবধি টোটাল 113টা কমোডিটিস আছে যার উপরে ফিউচার্স ট্রেডিং করা যায়, মানে ফিউচার ডেটে যেটা যেরকম চাল হয়ে গেল, গম হয়ে গেল, এই ধরনের 113টা টিটিএম। আর 21টা কমোডিটি এক্সচেঞ্জ আছে টোটাল 21 ইন ইন্ডিয়া, আর 3টা তাদের মধ্যে হচ্ছে ন্যাশনাল লেভেল এক্সচেঞ্জ। ফরওয়ার্ড বা ফিউচার ট্রেডিং এর জন্য, ফিউচার ট্রেডিং আর ফরওয়ার্ড ট্রেডিং কিন্তু একই, মানে ফিউচার ডেটে করা হয় বা ফরওয়ার্ড মানে তো সামনের দিকে, তো একই জিনিস। টোটাল 3টা ন্যাশনাল লেভেল এক্সচেঞ্জের মধ্যে একটা হচ্ছে এমসিএক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, যেটা মুম্বাইতে আছে। সেকেন্ড হচ্ছে এনসিডেক্স, যেটা মুম্বাইতে, আর এনএমসিই, যেটা আহমেদাবাদে। ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ লিমিটেড, এটা এনসিডেক্স। আর এনএমসিই মানে এমসিএ হয় না, এমসিই, ওটা হচ্ছে ন্যাশনাল মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এটা আহমেদাবাদে। ইউএসএ এর কাছে লার্জেস্ট কমোডিটি ফিউচার্স মার্কেট আছে। এত বড় ফিউচার মার্কেট হওয়ার জন্য আলাদা করে একটা রেগুলেটর রেখেছে ওদের কমোডিটি এক্সচেঞ্জের। আর স্টক মার্কেট মানে ইকুইটি মার্কেটের ইউএসএ রেগুলেটর আলাদা, কিন্তু আবার সিঙ্গাপুর সিঙ্গেল রেগুলেটরই আছে। ইন্ডিয়াতে কিন্তু এখনো এফএমসি আর নাই। 2015 সেপ্টেম্বর মাসে গভর্নমেন্ট ওটা সেবির সাথে মার্চ করে দিয়েছে, এখন সেবি ফরওয়ার্ড মার্কেট কমিশন বা ফরওয়ার্ড মার্কেট সমস্ত কিছুর কাজ। নেক্সট হচ্ছে স্পট এক্সচেঞ্জ। স্পট এক্সচেঞ্জ মানে তুরন্ত, মানে এখনই, সেটা হচ্ছে ইলেকট্রনিক ট্রেডিং এক্সচেঞ্জ, মানে ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক্যালি ট্রেড হয়, যেটা এখনই ফট করে এখন ফেসিলিটি করে, পারচেজ আর সেল দুটোই হয়। ফট করে কিনে ফেললাম, ফট করে বিক্রি করে দিলাম, এটা সঙ্গে সঙ্গে হয় আর কি। এটা স্পেসিফাইড কমোডিটিতে সব হয় না, যেরকম মেটালস হতে পারে, যেরকম বুলিয়ান হতে পারে, বা এগ্রিকালচার কমোডিটি হতে পারে। 4 কিলো আলু ফট করে কিনে নিলাম, যেমন অনলাইনে কিনে ফেলি না ওরকম ফটাফট। মেটালস বুলিয়ানও কেনা যেতে পারে, কিন্তু এটা স্পট ডেলিভারি কন্ট্রাক্ট হবে, মানে এখনই স্পট বাড়িতে এসে দিয়ে যাবে। এটা একটা ডাইরেক্ট মার্কেটিং এর মতনই বাই সেলাররা যখন ডাইরেক্ট বিক্রি করে দেয়, যেরকম ফ্লিপকার্টে অনলাইন বিক্রি করে না ওরকমই, কিন্তু এটা গ্যারেন্টিড, মানে এটা গ্যারেন্টিও আছে। আর এটা ইকুইটি মার্কেটের মতনই কাজ করে, যেটা ইকুইটি মার্কেট যেরকম শেয়ার মার্কেটে যেরকম আমরা ট্রেডিং করি, ইকুইটি মার্কেটে মেন স্টক এক্সচেঞ্জে যেরকম কাজ করে, তো এটাও মার্কেট সেগমেন্টের মতনই কাজ করে। শেয়ার মার্কেটে যেরকম ফিউচারে একটা ডেটে এটা ডেলিভারি হবে, স্পট মার্কেটে এখন কিনবো, মানে 20 টাকায় 100 কেজি 10 টাকা, ওই সেম জিনিসটা এখনই লাগে। ফিউচার মার্কেট থেকে আলাদা, কারণ ফিউচার মার্কেটে একটা ডেট দিত না, 2021 15 আগস্ট, এটা এখনই বলছে। এটা একটা ইনোভেটিভ ইন্ডিয়ান এক্সপেরিমেন্ট, এটা নতুনত্বভাবে বের করা হয়েছে, স্পট এক্সচেঞ্জে স্পট বার করা হয়েছে। আর এটা কমোডিটি এক্সচেঞ্জ যেরকম ফিউচার কন্ট্রাক্টসে ডিল করে, যে 2021 15 আগস্টে, এটা এখনই এটা ডিল করে, যা হবে এখনই হবে, ফিউচারের কোনো গল্প নেই এখানে। 2011-তে এটা একটা কোম্পানি হিসাবে ফর্ম হয়েছিল আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1956, যেটা শুধুমাত্র ইলেকট্রনিক ওয়্যারহাউস রিসিপ্টসে ডিল করতো। তারপরে ইলেকট্রনিক্যালি দেখিয়ে দেবে যে এত টাকা, ওই রিসিপ্টটা বের করে দেবে, বের করে ওয়্যারহাউস থেকে মালটা চলে যাবে। তো এই জন্য ওয়্যারহাউজিং ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বলেছিল যে এটা একটা এমন ছিল যে কন্ট্রোল হতো টোটালি ইলেকট্রনিক ওয়্যারহাউজিং রিসিপ্টের উপরে, রিসিপ্টটা প্রিন্ট আউট বের করতো আর যত মাল ছিল ওটা পৌঁছে দিত। কিন্তু এখন এটা পুরোপুরি ইলেকট্রনিক মার্কেট হয়ে গেছে। যেরকম অনলাইন মার্কেট আমরা দেখি যে আমরা কেউ হয়তো তামিলনাড়ুতে বসে আছে, সে হয়তো বেঙ্গলের প্রাইস দেখছে, চালের দাম 100 কেজি, আবার পাঞ্জাবে দেখছে 50 টাকা কেজি, তো পাঞ্জাব থেকে হয়তো বুকিং করে নিল। স্পট বুকিং হয়ে যাওয়া মানে অন দ্য স্পট বিক্রি বা কেনা হয়ে গেল, এর জন্য বাই হয়ে গেল, ওর জন্য সেল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বেচা কেনা করে ফেললো ওখানে। কম্পালসারি ডেলিভারি কন্ট্রাক্ট, তার মানে কম্পালসারি ওকে ডেলিভারি দিতেই হবে, যে আমি কিনে ফেললাম এতদিনের মধ্যে আমাকে ডেলিভারি দিতেই হবে। তার মানে এটা একটা কম্পালসারি ডেলিভারি কন্ট্রাক্ট, মানে এটা দিতেই হবে, যেহেতু স্পটসে কেনা বেচা হয়েই গেছে, তো কম্পালসারি একদম ডেলিভারি দিতেই হবে।